একটি কারাগার যেখান থেকে পালানো একেবারেই অসম্ভব। আধুনিক প্রযুক্তির কঠোর নিরাপত্তা আর ভয়ঙ্কর অপরাধীদের মাঝে বন্দী একজন মানুষ। সে কি সত্যি এখান থেকে বের হতে পারবে? কিন্তু যদি বলি এই মানুষটির আসল কাজই হলো কারাগার থেকে পালানো। এটি রে ওয়েজলিনের গল্প। রে একসময় একজন আইনজীবী ছিল, কিন্তু পরে সে একটি সিকিউরিটি এজেন্সি তৈরি করে। এই এজেন্সির কাজই হলো কারাগারের নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা, অর্থাৎ কোনো বন্দী সেই কারাগার থেকে পালাতে পারবে কিনা এজন্য বন্দী সেজে রে কারাগারে যায়, আর কেউ জানতেও পারে না যে সে আসলেই বন্দী নয়। যখন রে সফলভাবে পালিয়ে যায় তখন কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করা হয়। কিন্তু একদিন বিশেষ কাজের সময় কিছু এমন একটা ঘটে যেটা দেখে সে চমকে যায় এবং সে বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত। তো আজ আমরা আলোচনা করব এসকেপ প্ল্যান মুভিটির একটি রুদ্ধশ্বাস গল্প। গল্পের শুরু হয় একটি হাই সিকিউরিটি জেল থেকে, যেখানে রে নামের একজন কয়েদিকে দেখানো হয়। আর ওই জেলেরই একজন ভয়ঙ্কর মাস্তান কয়েদি, যার নাম ছিল জ্যাক। সে রে কে মারার জন্য উঠে পড়ে লাগে, আর একদিন সুযোগ বুঝে ওই মাস্তান রে এর উপর হামলা করে। তারপর ব্যাপারটা হয়ে যায় উল্টো। রে এর হাতেই ওই মস্তান প্রচন্ড মার খায়, কিন্তু তখনই জেলের গার্ডরা রে কে বন্দি করে ফেলে। তারপর রে কে আলাদা একটি সেলে রাখা হয়, যে সেলগুলি শুধুমাত্র ভয়ঙ্কর কয়েদিদের জন্যই রাখা হয়েছে। রে কে জেলখানার যে সেলে রাখা হয় সেখানে কোনো জানালাও ছিল না, শুধু ছিল একটি কমোড, একটি বিছানা আর একটি সিসিটিভি ক্যামেরা, যে ক্যামেরার মাধ্যমে উপর থেকে সার্বক্ষণিক নজর রাখা হতো। কিন্তু এত সিকিউরিটি থাকা সত্ত্বেও রে এখান থেকে পালানোর প্ল্যান বানায়। জেলের গার্ডরা যখন রে কে ওই সেলের বাইরে নিয়ে যেত তখন সে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু লক্ষ্য করত, যে গার্ডরা কোথায় কতক্ষণ দাঁড়ায়, কোন কোন দিক থেকে আসে, কোন কোন দিকে যায়, ডিউটি চলাকালীন তারা ফাঁকি দেয় কিনা কিংবা অন্যমনস্ক হয় কিনা, এই সব কিছুর উপরে সে নজর রাখতে শুরু করে। আর এখন প্রয়োজন ছিল ইলেকট্রনিক লকের পাসওয়ার্ডটা, তাই সে এরপরে তার খাবারের সঙ্গে একটি প্যাকেটে থাকা পাতলা প্লাস্টিকটি বের করে আর প্লাস্টিকটি ওই লকের উপর কিপ্যাডের উপর লাগিয়ে দেয়। পরে যখন গার্ড এসে ওই কিপ্যাডের উপর পাসওয়ার্ডটা এন্টার করে তখনই তার পাতলা প্লাস্টিকের উপরে হাতের আঙুলের ছাপ রয়ে যায়, আর রে খুব সহজেই পাসওয়ার্ডটা জেনে যায়। এরপর রের দুইজন সাথীকে দেখানো হয়। ইতিমধ্যে জেলের সমস্ত সিকিউরিটি হ্যাক করে বসে আছে। ওই জেল থেকে কোডেড মেসেজের মাধ্যমে সে কবে কখন পালাবে তা সে তার সাথীদের জানিয়ে দেয়। এরপর সঠিক দিন সঠিক সময়ে তার সাথীরা প্রস্তুত হয়ে যায়, আর সেও সেল খুলে বাইরে বেরিয়ে পড়ে। আর ঠিক সেই সময় তার সাথীরা জেলের বাইরে একটি জায়গায় বম ব্লাস্ট করে। এর ফলে সমস্ত গার্ডরা সেই বম ব্লাস্টের দিকে নজর দিতে চলে যায়, আর এই সুযোগে রে ভেন্টিলেটর ডেকের মধ্যে দিয়ে গ্যারেজের পাশে এসে পৌঁছায়। আগুন লাগার কারণে সেখানে ফায়ার ব্রিগেড ও দমকল বাহিনী চলে আসে। তারপর দেখা যায় রে একজন দমকল বাহিনীর কর্মীর পোশাক পরে সেখান থেকে বেরিয়ে আসে, আর ফায়ার ব্রিগেড কর্মীদের ব্যস্ততার সুযোগে সে আস্তে ধীরে গাড়িতে এসে বসে থাকে। তারপর জেল থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর ফাঁকা একটি রাস্তায় নেমে যায়, আর একটি ফোন বুথ থেকে সে একটি ফোন করে। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যে পুলিশও চলে আসে, আর তখনই লেস্টার নামের খুব ক্ষমতা সম্পন্ন একজন ব্যক্তি সেখানে হাজির হয়। আসলে এই লেস্টারই হলো রে পার্টনার, আর লেস্টার রেকে পুলিশ হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আর তারপরে তার পার্টনার লেস্টার নিয়ে আবার সেই জেলখানায় ফিরে যায়, যে জেল থেকে কিছুক্ষণ আগেই রে পালিয়েছিল। সেখানকার জেলারের সঙ্গে কথা বলে তারা, যার আসল ব্যাপার হলো লেস্টার আর রে সিকিউরিটি কোম্পানির মালিক। এদেরই কোম্পানি জেলের সিকিউরিটি পরীক্ষা করে যে সে জেল থেকে পালানো সম্ভব কিনা, আর এই সিকিউরিটি পরীক্ষা করার জন্যই রেকে কয়েদি বানিয়ে বিভিন্ন জেলে পাঠানো হয়। আর তারপর রের কথা মতোই সেই সব জেলের সুরক্ষা ব্যবস্থা আরো মজবুত করা হয়। রে তার জীবনে এতবার জেল থেকে পালিয়েছে যে এখন সবাই বলে যে পৃথিবীর যে কোনো জেলেই তাকে আটকে রাখা সম্ভব না। এরপর একদিন লেস্টার জেসিকা নামে একটি মেয়ের সঙ্গে আলাপ করায়। জেসিকা রেকে আরেকটি জেলের সিকিউরিটি পরীক্ষা করার জন্য প্রস্তাব দেয়, যে জেলের কর্তৃপক্ষরা দাবি করেন যে সেই জেল থেকে পালানো পৃথিবীর কোনো মানুষের পক্ষেই সম্ভব না। তবে এবার তার সাথীদের জানানো হবে না যে জেলটা আসলে কোথায়। জেলের ঠিকানা গোপন রাখার কারণে রের কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হয়, তাই সে এই প্রস্তাবে রাজি হয় না। কিন্তু লেস্টার অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে রাজি করায়, কারণ এই মিশনের জন্য জেসিকা ওদের অনেক বেশি টাকা অফার করে। রে রাজি হওয়ার পর তাকে অ্যান্থনি নামের একজন সন্ত্রাসীর পরিচয়পত্র দেওয়া হয়, যে পরিচয় নিয়ে সে ওই জেলে যাবে। এরপর রের সাথীরা তার শরীরে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে তারা লোকেশন ট্র্যাক করতে পারে আর ওই জেলের ঠিকানা জানতে পারে। কিন্তু জেলে নিয়ে যাওয়ার সময় কিছু লোক রেকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে, আর তার শরীর থেকে জিপিএস ট্র্যাকারটাও বের করে ফেলে দেয়, আর তাকে অন্য একটি জেলে নিয়ে যায়। আর সে জেলে গিয়ে জ্ঞান ফেরার পর দেখতে পায় তাকে একটি কাচের চেম্বারে আটকে রাখা হয়েছে, আর তার চারপাশে এরকম অনেকগুলো কাচের চেম্বার রয়েছে, যেখানে আরো অন্য কয়েদিরাও বন্দী আছে। এরপর সেখানকার জেলার এসে রের সঙ্গে কথা বলে। সে জেলারের নাম ছিল হবস, কিন্তু জেলারের নাম শুনে রে খানিকটা আশ্চর্য হয়, কারণ তাকে বলা হয়েছিল যে এখানকার জেলারের নাম হচ্ছে মার্স রে। এবার সেও বুঝে যায় যে তাকে এই জেলখানায় পাঠানোর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র নিশ্চয় আছে। ওদিকে রের সাথীরা বুঝে যায় যে তার শরীর থেকে জিপিএস ট্র্যাকার বের করে ফেলা হয়েছে, কিন্তু তবুও তারা রেকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। অন্যদিকে রে লক্ষ্য করেন যে জেলের সমস্ত গার্ডরাই একই ধরনের পোশাক এবং মুখোশ পরা, আর তারাও নিজেদের ইচ্ছা মতো যে কোনো সময় যে কোনো কয়েদিকে বিনা কারণেই ধরে মারধর করত। এরপর একদিন একজন কয়েদি
সে তার সঙ্গে আলাপ করে। সে বলে তার নাম এমিল আর তাকে বিনা অপরাধে কিডন্যাপ করে জেলে পাঠানো হয়েছে, কিন্তু কিছু লোক টর্চার করে তার কাছ থেকে তার বসের নাম জানতে চায়। রে এবার বুঝতে পারে এটা আসলে কোনো জেল নয়, এখানে ধনী লোকেরা তাদের বিরোধী পক্ষকে কিডন্যাপ করে পাঠিয়ে দিয়ে তাদের উপর টর্চার চালায়। আসলে এখানকার কোনো কয়েদি অপরাধী নয়। রে আর এমিল এবার দুজনের মধ্যে প্ল্যান করে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। অবশেষে এদের দুজনকে বিশেষ একটি সেলে রাখা হয়, কিন্তু এদের দুজনকেই যে সেলে রাখা হয় সে সেলটি কোনো টর্চারের থেকে কম না। মানে হাই পাওয়ারের ইলেকট্রিক লাইট দ্বারা তাপমাত্রা এতটাই বাড়িয়ে দেওয়া হয় যে সাধারণ মানুষের জন্য সেখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে উঠত। আর সেখানকার জেলার এগুলো দেখে বেশ মজা নিত। কিন্তু এই টর্চারের ফলে রে খানিকটা অসুস্থ হয়ে পড়ে। তাই পরবর্তী দিন ডাক্তার কায়রি নামে একজনের কাছে তাকে পাঠানো হয়। সেই ডাক্তার এসে যখন রের প্রেশারটা মাপছিল তখন সে ওই ডাক্তারের কাছে এই জেলের ঠিকানা জানতে চায়, কিন্তু ডাক্তার কিছুই জানায় না। পরবর্তী দিন একটু সুস্থ হওয়ার পরে রে এমিলকে বলে সে লক্ষ্য করেছে যে তাদের সেলের ফ্লোর সিমেন্ট বালির পরিবর্তে পাতলা স্টিলের শীট দিয়ে তৈরি করা, কিন্তু স্টিলের শীটের তুলনায় তো কংক্রিট আরো বেশি মজবুত হয়। তবুও এরা কেন স্টিলের শীটই দিয়েছে এটা জানতে হলে ওই স্টিলের শীটের নাট বল্টু খুলে তার নিচে গিয়ে দেখতে হবে। তাই সে এবার এমিলকে বলে তুমি যেমন করেই পারো এমন একটি ধাতুর টুকরো জোগাড় করো যা দিয়ে স্ক্রুটি খোলা যায়। পরের দৃশ্যে দেখা যায় এমিলকে আবার জোর করা হচ্ছে তার বসের নাম বলানোর জন্য, কিন্তু এমিল কোনোভাবেই তার বসের ঠিকানা বলতে রাজি হচ্ছে না। তাই এমিলের উপর টর্চার করা শুরু করে। এমিলের মুখের মধ্যে একটি পাইপ ঢুকিয়ে দিয়ে সে পাইপের মধ্যে দিয়ে পেটে পানি ঢালা হয়, কিন্তু তবুও এমিল তার বস ম্যানহানের ঠিকানা বলে না। আর দস্তাদস্তির সময় সে একটি মেটালের টুকরো চুরি করে নেয়, ঠিক যেমন একটি টুকরো রে তার কাছে চেয়েছিল। পরদিন এমিল ওই মেটালের টুকরোটা রের কাছে দেয় আর সে কি প্ল্যান করছে সেটা জানতে চায়। রে তখন বলে আমার ধারণা এই জেলটি মাটির অনেক নিচে তৈরি করা হয়েছে যাতে ঠিকানা কেউ জানতে না পারে, আর আমরা এখান থেকে বেরোতে পারলেও মাটির উপর পর্যন্ত পৌঁছানোর জন্য রাস্তা বানাতে হবে। আর এরপর তারা দুজনেই মারামারি শুরু করে দেয়, আর তাই তাদেরকে জেলের ওই সেলটিতে আবারও পাঠানো হয়। আর সেখানে পৌঁছাবো মাত্রই রে ক্যামেরাটি আড়াল করে সমস্ত স্ক্রুগুলো খুলতে শুরু করে আর এমিলকে ইশারা করে নাটক শুরু করতে। আর তখনই এমিল চেঁচামেচি শুরু করে দেয়, ফলে সমস্ত গার্ডদের নজর তার দিকে চলে যায়। আর রে এই সুযোগে স্টিলের শীটের নিচে বেরিয়ে যায়, কিন্তু বাইরে বেরিয়ে গিয়ে সে যা দেখতে পারে তা কল্পনাও করেনি। আসলে এই জেলটা ছিল সমুদ্রের মাঝে একটি বিশাল বড় জাহাজ, আর সেই কারণেই এই জেলের সমস্ত ফ্লোর গুলো কনক্রিটের পরিবর্তে স্টিলের শীট দিয়ে তৈরি করা ছিল, কারণ কনক্রিটের ওজন জাহাজ বহন করতে পারবে না। সবকিছু দেখে নিরুপায় হয়ে এবার রে ফিরে আসে। আর অন্যদিকে তার সাথীরা তাদের পার্টনার লেস্টারের কাছে যায় আর তাকে জানায় জেসিকা নামের ওই মেয়েটা যে চেক তাদের দিয়েছিল সেই চেকটা বাউন্স করেছে আর অ্যাকাউন্টে কোনো টাকাও জমা হয়নি। তাই তারা লেস্টারের কাছে রের ঠিকানা জানতে চায়, কিন্তু লেস্টার তাদেরকে বলে কোনো ঝামেলা করো না, রে যে কাজে গেছে সেই কাজটা তাকে ঠিক মতো করতে দাও। তারপর যখন তার সাথীরা সেখান থেকে চলে যায় তখন লেস্টার জেলার হবসের কাছে ফোন করে এবং বলে রেকে সারা জীবনের জন্য ওই জেলে আটকে রাখতে। তারপরেই জানা যায় যে লেস্টার আসলে রেকে বাদ দিয়ে এই সিকিউরিটি কোম্পানির মালিক একাই হতে চেয়েছিল। কিন্তু রের সাথীরাও আর থেমে থাকে না, তারা অনেক খোঁজাখুঁজির পর এমন একটি জেলের সন্ধান পায় যেখানে ধনী লোকেরা তাদের পয়সার জোরে তাদের শত্রুদের বন্দী করে রাখে, কিন্তু তারা ওই জেলের ঠিকানাটি খুঁজে পায় না। ওদিকে রে আর এমিল তাদের জেলের লোকেশন বের করার জন্য অনেক চেষ্টা করে, তবে তারা এটুকু জেনে গেছে যে এই জেলটা জাহাজের উপর এবং মাঝ সমুদ্রের কোনো এক প্রান্তে। আর এবার তাদের জানতে হবে যে আসলে এই জাহাজটা পৃথিবীর কোন প্রান্তে রয়েছে। এজন্য রে এবার ডাক্তার কাইরির কাছে সাহায্য চায়, কিন্তু ডাক্তার কাইরি তাকে এই ব্যাপারে কোনো সাহায্যই করে না। তাই রে এখান থেকে কিছু সরঞ্জাম চুরি করে সে সেক্সটেন নামে একটি যন্ত্র বানায়, যে যন্ত্রের দ্বারা ওই জাহাজের লোকেশন জানা সম্ভব ছিল, কিন্তু তার জন্য তাকে খোলা আকাশের নিচে যেতে হবে। তাই রে এই কাজটার জন্য জাভেদ নামে একটি কয়েদির সাহায্য চায়, আর জাভেদও তাদের সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর জাভেদ তার প্ল্যান মাফিক জেলের ওয়ার্ডনের কাছে যায় এবং বলে সে সমস্ত কয়েদিদের গোপন খবর প্রতিদিন তাকে জানাবে। এর বিনিময়ে সে শুধু এটুকুই চায় যেন তাকে খোলা আকাশের নিচে নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয়। আর এই সুযোগে জাভেদও ওই যন্ত্রের সাহায্যে জাহাজের লোকেশন বের করে ফেলে। আর অবশেষে রেও জানতে পারে তাদের এই জাহাজটা মরক্কোর পাশে আটলান্টিক মহাসাগরে রয়েছে। তারপর এমিল বলে যে মরক্কোতে তার এক বন্ধু থাকে, আর কোনোভাবে যদি সে তার বন্ধুটির কাছে খবর পাঠাতে পারে তাহলে সে টিম নিয়ে অবশ্যই তাদের উদ্ধার করতে আসবে। এরপর আরেকবার সে ডাক্তার কাইরির সাহায্য চায়, আর অবশেষে রের দুর্দশা দেখে ডাক্তার কাইরি তাকে সাহায্য করতে রাজি হয় এবং জাহাজের ইন্টারনেট ব্যবহার করে এমিলের বন্ধু যে মরক্কোতে থাকে তার কাছে খবর পাঠিয়ে দেয়। এরপর আসে সেই দিনটি যেদিন তারা জেল থেকে পালাবে। তাই পরিকল্পনা মাফিক জাভেদ সেদিন জেলারকে একটি ভুল তথ্য দেয়। সে হবসকে জানায় যে এ ব্লকের কয়েদিদের মধ্যে আজ বেশ তুমুল মারামারি হবে। তাই হবসও তাদের সমস্ত গার্ডদের ব্লক এতে পাঠিয়ে দেয়, আর ভেতরে মাত্র 2 জন গার্ড থাকে। আর সুযোগ পাওয়া মাত্রই এমিল আর রে দুজনে মিলে গন্ডগোল বাঁধিয়ে দেয়, আর দেখতে দেখতে সমস্ত কয়েদিদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সুযোগে রে আর এমিল জাহাজের উপরের দিকে চলে আসে, তবে জেলার হবসের মনে খটকা লাগে, তাই সে সম্পূর্ণ জাহাজটি লকডাউন অ্যালার্ট করে দেয়। এরপর রে আর এমিল আর জাভেদ উপরে পৌঁছানোর আগেই সেখানে গেট বন্ধ হয়ে যায়। তাই নিরুপায়
অসহায় হয়ে তারা আবার নিচে ফিরে আসে আর এর মধ্যে জাবেদও আহত হয়। আর রেও বুঝতে পারে যে তাদের মোশন সেন্সরের মাধ্যমে ট্র্যাক করা হচ্ছে। তখন সে বুদ্ধি খাটিয়ে বৈদ্যুতিক লাইনের তারগুলো খুলে ফেলে। এর ফলে জাহাজের উপরের ফ্লোরের সঙ্গে নিচের ফ্লোরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর উপরের ফ্লোরে কোনো লকডাউনও থাকে না, তাই বাইরে বেরোনোর জন্য মেইন গেটটাও খুলে যায়। এদিকে জাহাজের বাইরে একটি হেলিকপ্টারে করে এমিলের বন্ধু তার টিম সহ পৌঁছে যায়। ওদিকে জাহাজের ভেতর রে এমিলকে ডেকে বলে জাবেদের দিকে খেয়াল রাখতে। এই বলে সে সোজা চলে যায় কন্ট্রোল রুমের দিকে। সেখানে পৌঁছে সে সমস্ত জাহাজের ইলেকট্রিসিটি বন্ধ করার চেষ্টা করে। ওদিকে আহত জাবেদ তখন এমিলকে বলে আমি জানি আমি আর বাঁচবো না, তাই তুমি আমার সঙ্গে থেকে সময় নষ্ট করো না। জাবেদের এই কথার পর এমিল সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই গার্ডরা এসে জাবেদকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এমিল জাহাজের উপরে গিয়ে তার বন্ধুদের হেলিকপ্টারে পৌঁছে যায় আর গার্ডরাও এমিলের পেছনে জাহাজের উপর চলে আসে। এমিলের উপর গুলি করতে শুরু করে, কিন্তু এবার এমিলও তার হাতে মেশিন গান পেয়ে গেছে। সে নিমেষেই একের পর এক মেশিন গান দিয়ে গার্ডদের ঝাঁঝরা করে ফেলে আর রে এর জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত রে জাহাজের নিচে জলের একটি ট্যাঙ্কের মধ্যে আটকে পড়ে যায়। যেহেতু হবস তাকে ধাওয়া করছিল, সে আর জাহাজের উপরে উঠতে পারে না, তাই এখন তাদের প্ল্যান বি কাজে লাগাতে হবে। রে বুদ্ধি খাটিয়ে তখন সে জলের ট্যাঙ্কার থেকে সরাসরি সমুদ্রে চলে যায় আর তখন হবসও রে আর এমিলকে খোঁজার জন্য গার্ডদের সঙ্গে নিয়ে জাহাজের উপরে চলে আসে। কিন্তু ততক্ষণে এমিল সমুদ্রে থাকা রেকে তুলে নেয় আর এই সময় হবসও তাদের উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু এবার রেও থেমে থাকে না, সে এমিলকে বলে একটি বন্দুক দেওয়ার জন্য আর সেও এবার হেলিকপ্টারে ওঠার আগে জাহাজের উপর বেশ কিছু তেলের ড্রাম ব্লাস্ট করে দেয় গুলি করে। আর এর সাথে হবসও মারা যায় আর তার সাথে তার গার্ডরাও মারা যায়। আর এরপর তারা সুরক্ষিতভাবে দুজনেই সমুদ্রের পাড়ে এসে পৌঁছায়। আর তারপর দেখা যায় যে তাদের দুজনকে নিয়ে যাওয়ার জন্য সেখানে একটি গাড়ি আসে আর ওই গাড়ির মধ্যে থেকে নেমে আসে জেসিকা। আর এই জেসিকা হলো সেই মেয়েটি যে মুভির শুরুতে একটি নকল চেক দিয়ে রেকে মিথ্যা মিশনে পাঠিয়েছিল। রে জেসিকাকে দেখে আশ্চর্য হয়ে যায়, কিন্তু এমিল তখন একগাল হেসে বলে এ হলো আমার মেয়ে। আর জেলার হবস যে ম্যানহানের ঠিকানা জানতে চাওয়ার জন্য আমার উপর নিয়মিত অত্যাচার করত, এই হলো সে ম্যানহান। সবাই জানতো ম্যানহান আমার বস, কিন্তু সে আসলে আমার মেয়ে। ওই জেল থেকে আমাকে বের করে আনার মতো ক্ষমতা একমাত্র তোমারই ছিল, তাই ও এক প্রকার বাধ্য হয়ে নকল চেক দিয়ে মিথ্যা মিশনে তোমাকে এই জেলে পাঠায়। এই কথার পর জেসিকা রেকে জানায় যে লেস্টার জেলার হবসের সাথে হাত মিলিয়ে অনেক চেষ্টা করেছিল যে রেকে সারা জীবনের জন্য এই জেলে বন্দী করে রাখার জন্য। আর পরে রে জানতে পারে যে উচ্চ পদ আর বেশি টাকার লোভে লেস্টার চেয়েছিল রেকে সারা জীবন ওই জেলে বন্দী রাখতে। আর এত কিছু পর লেস্টার যখন জানতে পারে যে রে ওই জেল থেকে ফিরে এসেছে, তখন সে তার তল্পা গুটিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু কথায় আছে যেখানে বাঘের বয়স সেখানেই রাত হয়, তাই এখানেও তেমনটাই ঘটে। রে লোক পাঠিয়ে লেস্টারকে তার গাড়ি সহই মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করে নেয়। আর বেশ কিছুক্ষণ পর লেস্টারের জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে তার নিজের গাড়িটির মধ্যে রয়েছে, কিন্তু এই গাড়িটা রয়েছে একটি বড় কন্টেইনারের মধ্যে। তবে কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আসলে লেস্টার রয়েছে একটি বিশাল বড় কার্গো শিপে, যে শিপটিতে রয়েছে হাজার হাজার কন্টেইনার। তার মধ্যে একটি কন্টেইনারের মধ্যে রয়েছে লেস্টার আর তার গাড়িটি। আর এই জাহাজ এখন পৃথিবীর কোন প্রান্তে কোন মহাসাগরে পৌঁছাবে তা কেউই জানেন। আর এই দৃশ্যের সাথেই মুভিটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের এই মুভিটি জানাতে ভুলবেন না কমেন্টে। আর এরকম বাছাইকৃত কিছু মুভির এক্সপ্লেনেশন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।